খেলা জমছে। আমি প্রথমে ভাবছিলাম আসলে একটা সিদ্ধান্ত নিবে, তবে এই টাইপের হুলস্থুল সিদ্ধান্ত নিবে সেটা অনেকে বোঝেন না। যদি শুনতে ভালো লাগে অর্থাৎ আপনার ঝুঁকবে না। একটা বড় খবর দিই দর্শক, প্রস্তাব পুরোপুরি খারিজ করে দিয়েছে। এক কথায় লাথি মেরে উড়িয়ে দিয়েছে। 10টা শর্ত সমেত একটা কড়া জবাব ধরিয়ে দিয়ে বলেছে, এই নাও আমাদের শর্ত। সংসদে ও সংসদের বাইরে জামাত ইসলামী অসাধারণ ভূমিকা পালন করছে। এক কথা যদি বলি, বিএনপিকে জামাত খেলে দিয়েছে। জামাত তার ভবিষ্যৎ ক্ষমতার রাস্তা পাকাপোক্ত করছে। আমরা এখানে সুবিধা নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি জনগণের অধিকার প্রোটেক্ট করার জন্য। কিন্তু শেষ মুহূর্তে এসে এই রাস্তাটাও সরকারি দল ভঙ্গ করেছে। তাহলে কোন জায়গা থেকে এই কলকালীন আলাদা হয়? এইভাবে একটা গণতান্ত্রিক পার্লামেন্ট চলতে পারে না। তারা নিজেদের সাথেই নিজেরা তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। সেই বিএনপির মুখোশ টেনে ছিঁড়ে ফেলছেন। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি ব্যারিস্টার রনিন ফারহানাকে নিয়ে। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে ব্যারিস্টার রনিন ফারহানার যে অভাবনীয় সখ্যতা এবং রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে, তা নিয়ে আজ পুরো দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আপনাদের উপর থেকে বিশ্বাস উঠে গেছে, আর এটার প্রমাণ পাবেন এই সামনেই প্রমাণ পাবেন। দেখেন এখনো সময় আছে, সবাইকে এক জায়গায় নিয়ে আসেন, মানুষের চাওয়া পাওয়া পূরণ করেন। সবচেয়ে বড় কথা, বড় ভোটের অধিকারটা দিতে হবে। আর না হলে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছলচাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংসদে পাস করে নেওয়া হবে। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর, সেখানে মাননীয় মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি তো দীর্ঘদিন গুম ছিলেন। তিনি যদি আদতে সত্যিই যদি গুম হয়ে থাকেন, তাহলে গুম কমিশন কেন বাদ দেওয়া হলো? নাকি তাকে ওইখানে নিয়ে এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বিএনপি আওয়ামী লীগের সাথে একের পর এক খেলা করছে। আওয়ামী লীগের কার্যক্রম কিছুটা জায়গায় খুলে দেওয়ার পর আবারও সাথে সাথে বন্ধ করে দেওয়া হলো। একটি বড় নাটক সাজানো হয়েছিল। দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণভাবে সাজানো হয়েছে। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন না আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করা যাক। আলাপ গতকালকের আলাপের ধারাবাহিকতা। নবম পদাতিক ডিভিশনের রহস্যময় নীরবতা, শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে কি ঘটেছিল? আমরা এই আলাপটার সোর্স যেটি আমরা গতকালকেও আলাপ করেছি, যে উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গতকাল থেকে একটি সিরিজ স্টোরি করছে শেখ হাসিনা সরকারের পতন, সেনাবাহিনী, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা এসবের ভূমিকা নিয়ে। আজকে এর দ্বিতীয় কিস্তি প্রকাশিত হয়েছে। গতকাল প্রথম কিস্তি প্রকাশিত হয়েছিল, সেটি নিয়ে আমরা আলাপ করেছি। আজকে দ্বিতীয় কিস্তি, এবং দ্বিতীয় কিস্তিতে সেনাবাহিনীর বিশেষ করে ঢাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইউনিট নবম পদাতিক ডিভিশন সাভার। নবম পদাতিক ডিভিশন সাভার 5 আগস্ট বা 4 আগস্ট 2024 নীরব ভূমিকা পালন করেছিল। কেন? সেটি নর্থ ইস্ট নিউজের এই স্টোরিতে উঠে এসেছে। মজার বিষয়, এই স্টোরিটা কিন্তু ধারাবাহিকভাবে করছেন, এই সিরিজটা ধারাবাহিকভাবে করছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এনায়েত কবির। আমরা তার স্টোরির আলোকে আজকের আলাপ করতে চাই। 4 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ ও রহস্যময় দিন। সেদিন কি ঘটেছিল পর্দার আড়ালে? সাভারের শক্তিশালী নবম পদাতিক ডিভিশন কেন ছিল নিথর? কেনই বা সেনা সদর থেকে কোনো নির্দেশনা পাননি তৎকালীন জিওসি মেজর জেনারেল মঈন খান? শেখ হাসিনা সরকারের পতনের 20 মাস পর আজ সেই সময়ের এমন কিছু তথ্য বেরিয়ে আসছে যা আপনাকে অবাক করে দেবে। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফোর্স কেন স্ট্যান্ড বাই মোডে ছিল যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল? কেন দেশের সবচেয়ে শক্তিশালী একটি বাহিনী সেদিন প্যারালাইজড বা অবশ হয়েছিল? আজ আমরা এনায়েত কবিরের এই স্টোরির প্রতিটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব সেই লোমহর্ষক অধ্যায়ের। 4 আগস্ট 2024 মধ্যরাত থেকে নবম পদাতিক ডিভিশন এক প্রকার অকেজো হয়ে পড়ে। সেনা সদরের রহস্যময় কারণে জিওসি মেজর জেনারেল মঈন খানকে কোনো সক্রিয় ভূমিকা নিতে দেওয়া হয়নি। যখন সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম, তখনও তাকে বলা হয়েছিল স্ট্যান্ড বাই থাকতে। মেজর জেনারেল মঈন খান একের পর এক আশঙ্কাজনক রিপোর্ট পাচ্ছিলেন, কিন্তু সেনা সদর থেকে কোনো নিরাপত্তা কৌশল বা রেসপন্স স্ট্র্যাটেজি তৈরি করা হয়নি। উল্টো তাকে একটি অদ্ভুত যুক্তি দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল সাভার থেকে সেনা মুভমেন্ট হলে জনগণের কাছে ভুল বার্তা যাবে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়। চিন্তা করুন, যখন প্রধানমন্ত্রীর
নিরাপত্তা নিশ্চিত করার কথা, তখন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর তৎকালীন ডিজি মেজর জেনারেল নাজমুল হাসানও সেনা সদরের কোনো সিদ্ধান্ত সম্পর্কে অন্ধকারে ছিলেন। তিনি আশা করেছিলেন নবম ডিভিশন ঢাকার নিয়ন্ত্রণ নেবে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু সেই হস্তক্ষেপ আর কখনোই আসেনি। 5 আগস্ট সকালে দৃশ্যপট আরো বদলে যায়। 46 ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ইমরান হামিদকে নির্দেশ দেওয়া হয় গণভবনের বদলে ঢাকা সেনানিবাসের নিরাপত্তা নিশ্চিত করতে। গণভবন তখন কার্যত অরক্ষিত। দুপুরের দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা আসে। দুপুর কেন দেশে আসছেন না আওয়ামী লীগের নেতারা? প্রশ্ন তৃণমূলের কর্মীদের। উত্তর কার কাছে আছে? সবার কাছে। আসবে না, কারণ এলেই সরাসরি যেতে হবে কারাগারে, এরপর শাস্তি। এমনটা শুনে কে আর কারাগারে যেতে চায়? তবে কি আওয়ামী লীগের কবর রচিত হতে যাচ্ছে? এ নিয়ে আজকের পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড, সাথে আছি আমি তরিকুল ইসলাম সৌরভ। আওয়ামী লীগ প্রশ্নটি এখন সবকিছুর সাথে জড়িয়ে যাচ্ছে যেন। বিশেষত বিরোধী পক্ষ জামায়াত এবং এনসিপি বিএনপির বিরোধিতা করতে গিয়ে বারবার আওয়ামী লীগের নামটি উচ্চারণ করছে, শেখ হাসিনাকে টেনে আনছে। গতকালই দেখলাম বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির বলছেন শেখ হাসিনা ভালো না, তার নীতি কি তবে ভালো? বুঝতে পারলাম তিনি বিএনপিকে ইঙ্গিত করেই কথাগুলো বলছেন। এরপর আওয়ামী লীগের লোকজন এই ভিডিও শেয়ার করে লিখছেন, এবার তো স্বীকার করলেন আওয়ামী লীগের নীতি ভালো। দেখুন কি অবস্থা। সত্যি বলতে কি, এই জামায়াত এবং এনসিপির কারণেই দেখবেন একদিন আওয়ামী লীগের ফেরার পথ পরিষ্কার হচ্ছে। বারবার উচ্চারণ করে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে তারা। বিএনপির বিরোধিতা করুন, সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। শুধু আওয়ামী লীগ কেন করেন ভাই? এবার আসি পতিত স্বৈরাচারী দলটির এখনকার অবস্থানটা কেমন সে বিষয়ে। তাদের ভাবনা ছিল বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগও ফিরবে। বিএনপি ভালো কৌশল তখন দেখিয়েছে, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে ছিল। কিন্তু নির্বাচনে জিতে যাওয়ার পর দিন থেকেই সত্যিকার অর্থে ইউনূস সরকারের চেয়েও হার্ডলাইনে আছে এখন বিএনপি। দেখবেন আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার থেকে শুরু করে অন্যান্য প্রশ্নে বিএনপি কোনো কিছুতে কিন্তু ছাড় দিচ্ছে না। সর্বশেষ সংসদে শাস্তির বিধান রেখে অধ্যাদেশ পাশ করলো বিএনপি, একেবারে পয়েন্ট টু পয়েন্ট আটকে দেওয়ার চেষ্টা। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের আতাতের যে অভিযোগ তা একেবারেই খালাস হয়ে যাচ্ছে। আসলে বিএনপির সিদ্ধান্ত দৃশ্যমান, অদৃশ্য যা তা হলো জামায়াতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। এখনই হয়তো আমরা বুঝবো না, কারণ ঐতিহাসিকভাবে জামাত হলো গুপ্ত রাজনীতির ওস্তাদ, তাই তাদের আতাত আমরা আসলে খুব একটা টের পাবো না বটে। তবে একদিন না একদিন তা স্পষ্ট হয়ে যাবে। যাই হোক, আওয়ামী লীগ এখন কি করবে, এটাই এখন বড় প্রশ্ন। এর একমাত্র উত্তর কারো কাছেই পাওয়া সম্ভব নয় বোধ হয়। তবে এটা বোঝা যায় তৃণমূলের নেতারা বেশ কষ্ট সহ্য করছেন। কারাগারে আছেন বড় একটি অংশ। এখন একমাত্র পথ কেন্দ্রীয় নেতাদের দেশে আসা এবং কারাগারে থাকা, এরপর বিচারের মুখোমুখি হয়ে আবারও রাজনীতিতে ফেরা। কিন্তু এই ঝুঁকি কি নেবে নেতারা? তাদের একজন সাম্রাজ্য গড়ে তুলেছে, এই বয়সে জেলে গিয়ে আবার রাজনীতি ফিরে আসা এটা দরকার বলে তারা মন নাও করতে পারে, করছে না আসলে। বিবিসি বাংলার একটি রিপোর্ট দেখলাম, সেখানে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার বিষয়টি গুরুত্ব দিয়ে একটি খবর প্রচার করা হয়েছে। রিপোর্টে তৃণমূলের নেতারা বলছেন বড় নেতাদের দেশে ফেরা উচিত। অনেকে এও বলছেন এলাকায় আপাতত তারা থাকতে পারছেন বটে, ব্যবসাও করছেন কেউ কেউ, কিন্তু রাজনীতি শুরু করলেই সেটা আর তাদের পক্ষে সম্ভব হবে না। এখন এই যে কেন্দ্রীয় নেতাদের কে বলবেন আসলে দেশে ফিরতে? শেখ হাসিনা? এটা কঠিন বিষয় হবে। আগের মতো হাসিনা আপার কথায় নেতাকর্মীরা আদালতে যাওয়ার ঝুঁকি কি নেবেন? আর শেখ হাসিনার অবস্থাও তো আগের চেয়েও বেশি খারাপ অবস্থায় আছেন। ভারত এখন আর কোনোভাবেই যে চাচ্ছে না হাসিনা তাদের দেশে থাকতে, সেটা বোঝা যাচ্ছে। শোনা যাচ্ছিল তিনি কাতারে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত কাতারে গেলে রাজনীতি তো আরো কঠিন হয়ে যাবে আওয়ামী লীগের জন্য। তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ছাড়তে শুরু করলে সব শেষ হয়ে যাবে, কবর রচিত হবে আওয়ামী লীগে। বিএনপি একমাত্র টিকে ছিল তাদের তৃণমূল মজবুত বলেই। আওয়ামী লীগের অবস্থা কিন্তু বিএনপির চেয়েও অনেক অনেক গুণ বেশি কঠিন। এতদিন বিএনপির উপর যে ভরসা ছিল তাতে গুড়ে বালি। একদিকে